প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, তোমরা শুনছো প্রেত চক্র। তোমরা যে যেখান থেকে শুনছো সকলকে একসাথে স্বাগত জানাচ্ছি প্রেত চক্রের 103 নম্বর এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের জন্য। আজ কিন্তু তোমাদের জন্য একটা নয়, দুটো নয়, বরং তিনটে সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজকের তিনটি ঘটনাই কিন্তু বেশ ভয়ের ঘটনা হতে চলেছে, তার সাথে মর্মান্তিকও বটে। আজকের প্রথম যে ঘটনাটা শোনাবো সেটা একটা বট গাছকে কেন্দ্র করে। ওই গাছের কাছে সবাই বসে কালো জাদু চর্চা করত। দ্বিতীয় যে ঘটনাটা শেয়ার করব সেটা পাঠিয়েছে আবুল হোসেন। আবুল এর আগেও আমাদের দুটো ঘটনা লিখে পাঠিয়েছিল, পরপর তিনটে ঘটনা এই নিয়ে আমাদেরকে পাঠিয়েছে আবুল হোসেন। প্রথম ঘটনাটা শোনানো হয়েছিল যথাসম্ভব 92 নম্বর এপিসোডে এবং দ্বিতীয় ঘটনাটা 96 নম্বর এপিসোডে। তোমরা যদি চাও ঘটনাগুলো গিয়ে শুনে নিতে পারো। আর শেষের ঘটনাটা সম্পর্কে কিছু বলছি না, শুনতে থাকো। আশা করছি তিনটে ঘটনাই তোমাদের ভালো লাগবে। আর তোমাদের কাছে একটা অনুরোধ রইল, তোমরা পুরো ঘটনাটা শুনো, আশা করছি ভালো লাগবে। আজকের ইন্ট্রোটা বেশি বড় করলাম না। স্টোরি সেকশনে পূজা, সাউন্ড, গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ। চলো আজকের প্রথম ঘটনাটা শুনে ফেলি। নমস্কার দাদা, আমি নেহা। আশা করি তুমি ভালো আছো। আমি তোমার প্রেতচক্র পরিবারের নতুন সদস্য। আমার কাছে একটা শোনা ঘটনা আছে। ঘটনাটা বেশ ভয়ের, তাই দেরি না করে লিখে পাঠিয়ে দিলাম। জানি না সিলেক্ট করবে কিনা। ঘটনাটা পড়ে শোনাবার অনুরোধ রইল। ঘটনাটা আমি আমার একটা ফ্রেন্ড, ওর নাম সোনা, ওর মুখ থেকে শুনেছি। ওর জেঠুর সাথে ঘটে যাওয়া ঘটনাটা। উনি এখন বেঁচে নেই। ঘটনাটা যখন ঘটেছিল তখন ও অনেক ছোট। পরে ওর বাবার কাছ থেকে ঘটনাটা পুরো শুনেছিল। এবার ঘটনাটা লিখছি। একদিন জেঠু কোনো একটা জায়গায় নিমন্ত্রণ বাড়ি গিয়েছিল। তো সেখান থেকে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। যেখানে নিমন্ত্রণ বাড়ি গিয়েছিল ওইখান থেকে বাড়ি ফিরতে কম করে 40 মিনিট হাঁটতে হবে। তাই জেঠু বাইরে বেরিয়ে একটা রিক্সা বা ভ্যান খোঁজ করতে থাকে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর একটা রিক্সা পেয়ে যায়। জেঠু তখন ওই রিক্সাওয়ালার কাছে গিয়ে রিক্সাওয়ালাকে বলে, পূর্বপাড়া যাবে? তখন রিক্সাওয়ালা বলে, অত দূর যেতে পারবো না, আমি কালো বটের আগ পর্যন্ত আপনাকে নামিয়ে দিতে পারবো। জেঠু মনে মনে ভাবলো, কালো বটতলা পর্যন্ত নিয়ে গেলে অনেক, সেখান থেকে হেঁটে বাড়ি ফিরতে আর 10 মিনিট মতন সময় লাগবে। তাই 40 মিনিট হাঁটার থেকে 10 মিনিট হাঁটা অনেক ভালো। তাই জেঠু রাজি হয়ে গেল। এবার এখানে কালো বটতলা নামে যে জায়গাটার উল্লেখ আছে সেই জায়গাটার একটু বর্ণনা করি। কালো বটতলা হচ্ছে এমন একটা জায়গা, ওখানে একটা বিশাল বড় আর অনেক পুরনো বট গাছ আছে। ওই বট গাছটার গোড়ায় নাকি অনেকে যারা কুফরি কালাম বা কালো জাদু চর্চা করে তারা ওই গাছের গোড়ায় একটা বেদি মতন করা আছে, ওইখানে বসে তারা কালো জাদুর চর্চা করে। আবার অনেকে নানান রকমের কালো জাদুর তাবিজ কবজ ওই গাছে বেঁধে দিয়ে যায়। আবার অনেকে ওই গাছের গোড়ায় লাল সুতো দিয়ে ঢিল বেঁধে যায়। ওই গাছের গোড়ায় যে কত বড় বড় গজাল পেরেক আর ছোট ছোট পেরেক পোতা আছে সেটা চোখে না দেখলে হয়তো কেউ বিশ্বাসই করতে পারবে না। মাঝে মাঝে রাতের বেলা ওই গাছের গোড়ায় ধূপ মোমবাতি জ্বলে থাকতে দেখা যায়। অনেকে বলে ওই গাছের গোড়ায় বসে কালো জাদুর চর্চা করার ফলে, আবার অনেকে ওই তাবিজ কবজ বেঁধে যাওয়ার ফলে ওই গাছের মধ্যে নাকি অনেক জিনভূত বাস করত। তাই ওই গাছের কাছ দিয়ে রাতের বেলা কেউ যেতে চাইতো না। রাতের বেলা ওই গাছের কাছ দিয়ে গেলে হয়তো কিছু অদ্ভুত জিনিস দেখতে পেত বা ওই ব্যক্তির সঙ্গে কিছু খারাপ ঘটনা ঘটত। আবার ঘটনায় ফিরে আসি। জেঠু রিকশায় উঠল। রিকশাওয়ালা রিকশা চালাতে শুরু করে। দুজনে বেশ গল্প করতে করতে অনেকটা রাস্তা চলে আসে। তারপর এক সময় কালো বটতলার খুব কাছাকাছি চলে আসে। তখনই রিকশাওয়ালা বলে, দাদা এসে গেছি, এবার আপনাকে নামতে হবে।
জেঠু সেই রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে তার রিক্সাটা ছেড়ে দেয়। জেঠু যেখানে রিক্সা থেকে নেমেছে ওইখান থেকে একটা বাঁক ঘুরলেই ওই কালো বটতলা, তার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওইখান দিয়েই জেঠুকে বাড়ি ফিরতে হবে। জেঠু যখন ওই বাঁকের একদম কাছাকাছি দেখল চারদিক একদম নিস্তব্ধ। দূর থেকে দেখা যাচ্ছে কালো বটতলায় মোমবাতি বা প্রদীপ জাতীয় কিছু একটা জ্বলছে। দূর থেকে আলোর একটা হালকা আভা ভেসে আসছে। যখন জেঠু একদম বাঁকের সামনেটা এলো, দেখল একটা বিড়াল আর কুকুর পাশাপাশি হেঁটে যাচ্ছে। জেঠু একটু অবাক হলো, কারণ বিড়াল আর কুকুর সাধারণত একসঙ্গে কখনো থাকে না, কিন্তু ওই কুকুর আর বিড়ালটা দিব্যি একসঙ্গে হেঁটে চলে যাচ্ছে। জেঠু একটু ভয় পেল, কারণ এত রাতে কখনো এই কালো বটতলার কাছ দিয়ে একা হেঁটে যায়নি। যখন জেঠু ওই বটগাছের একদম সামনে দেখল ওই বিড়াল আর কুকুরটা বটগাছের দিকে তাকিয়ে একভাবে করুণ সুরে আর্তনাদ করে যাচ্ছে, আর কুকুরটা খুব জোরে ঘেউ ঘেউ করে ডাকছে। কিন্তু জেঠুকে দেখে নয়, ওই বটগাছের দিকে তাকিয়ে যেন অদৃশ্য কিছু একটা দেখতে পেয়ে ওই দিকে তাকিয়ে ডেকে চলেছে। জেঠু তখন যেই জায়গায় দাঁড়িয়েছিল ওই জায়গাতেই দাঁড়িয়ে পড়ল। দূর থেকে দেখতে পেল ওই বটগাছের গোড়ায় একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। প্রায় 7-8 ফুট লম্বা মূর্তিটা, পুরো কালো কুচকুচে, যেন শরীরের এপার ওপার দেখা যাচ্ছে। ওই কুকুর আর বিড়ালটা চিৎকার করছিল। ছায়ামূর্তিটা একসময় ওই কুকুর আর বিড়ালটার দিকে তেড়ে আসে। একসময় বিড়ালটা ওইখান থেকে এক লাফ মেরে পালিয়ে যায়, আর ওই কুকুরটাকে ওই ছায়ামূর্তিটা ঘাড় মটকিয়ে মেরে ফেলে। এই দৃশ্য দেখে জেঠু প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায়। ওই সময় ওই ছায়ামূর্তি জেঠুকে দেখতে পায়। তখন সেই ছায়ামূর্তি জেঠুকে ধাওয়া করে। যখন জেঠু দৌড়ে ওই কালো বটতলা পার করছে, তখনই ওই ছায়ামূর্তি জেঠুকে পেছন থেকে ধাক্কা দেয়, আর ওই বটগাছের কাছে জেঠু অজ্ঞান হয়ে পড়ে যায়। পরদিন সকালে আশেপাশের অনেকে জেঠুকে ওই বটগাছের গোড়ায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে, আর দেখে তার কিছু দূরে একটা কুকুর ঘাড় মটকানো অবস্থায় পড়ে আছে। তারপর তাদের মধ্যে কয়েকজন জেঠুকে চিনতে পারে। তারা যখন জেঠুর গায়ে হাত দেয়, দেখে তার গা জ্বরে পুড়ে যাচ্ছে। জেঠুর বাড়িতে খবর দিয়ে জেঠুকে তার একটা ভ্যানে করে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসে। এরপর জেঠু আস্তে আস্তে সুস্থ হতে থাকে, কিন্তু জেঠু কারোর সাথে কথা বলতো না। কেউ কোনো প্রশ্ন করলে তার উত্তরও দিত না। ওই ঘটনার পর জেঠু যেন কথা বলা ভুলে গেছে। এরমভাবে মাসখানেক কাটলো। তারপরেও জেঠু কোনো কথা বলতো না। মাঝে মাঝে রাতের বেলা ঘর থেকে বেরিয়ে যেত, গিয়ে ওই বটগাছের গোড়ায় শুয়ে থাকতো। যতদিন বেঁচে ছিল ততদিন বেশিরভাগ সময় ওই বটগাছের গোড়ায় গিয়ে বসে থাকতো। তারপর একদিন ওই বটগাছের গোড়াতে জেঠুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এটাই ছিল আমার ওই ফ্রেন্ডের কাছ থেকে শোনা একটা ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবার অনুরোধ রইল। আজকে প্রথমেই কিন্তু আমরা বেশ ভয়ঙ্কর একটা ঘটনা শুনিলাম। ঘটনাটা ভয়ঙ্কর হলেও খুব মর্মান্তিক। তোমাদের কেমন লাগলো ঘটনাটা চটপট আমাদেরকে কমেন্ট করে জানিয়ে ফেলো, লাইক করে দাও। আর নতুন যারা আমাদের চ্যানেলটা ভিজিট করছো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে আমাদের সঙ্গে থাকো। আর তোমাদের কাছেও যদি এই রকম কোনো ঘটনা থাকে, হতে পারে সেটা তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর কাছ থেকে শোনা ঘটনা, সেই ঘটনাগুলো তোমরা খুব সহজে লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো। প্রেতচক্র23@gmail.com মেল করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। এরপরেও আজকে দুটো ঘটনা আছে তোমাদের জন্য। আজকের শেষের দুটো ঘটনাই কিন্তু বেশ মর্মান্তিক। আশা করছি শেষের দুটো ঘটনা তোমাদের ভালো লাগবে। আশা করছি তোমরা পুরো ঘটনাটা শুনবে। চলো দেরি না করে পরপর দুটো ঘটনা শুনে ফেলি।
দাদা, আজ আপনাকে আমাদের 3 বন্ধুর সাথে ঘটে যাওয়া এক অলৌকিক মর্মান্তিক ঘটনা শেয়ার করছি, যা আমাদের জীবনে এক অবিশ্বাস্য ঘটনাও বলতে পারো। আমি, জায়েদ এবং অয়ন 3 জন অন্তরঙ্গ বন্ধু। আমাদের মধ্যে জায়েদ সব থেকে সাহসী এবং দুর্ধর্ষ আর বেশ বদমাশ। লম্বা চওড়া শরীর, বিশেষ কাউকে ভয় করত না। আমরা রবিবার দুপুরে 3 জন মিলে আমাদের বাড়ির সামনে ডাঙ্গুলে খেলছি। এমন সময় আমাদের কাছে খবর আসে, একজন রোগা পাতলা কম বয়সী চেহারার ফকির, মাথায় সবুজ পাগড়ি বাঁধা, হাতে লম্বা চিমটে ও গলায় কয়েক গাছি তসবিহ। ফকির বাবা আপন মনে রাস্তা দিয়ে যেতে যেতে নিজের ইচ্ছায় কারোর বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে 1 গ্লাস পানি কিংবা খাবার চাইছে। আপন মনে তাদের বাড়িতে আগে যা যা ঘটে গেছে, যেমন কেউ আত্মহত্যা করেছে বা মামলা চলছে, কিংবা কারোর সঙ্গে জমি জমা পয়সা করে নিয়ে ঝামেলা চলছে, এই সব বলে দিচ্ছে। বিনিময়ে টাকা পয়সা কিছুই নিচ্ছে না। তার পিছু বেশ কয়েকজন বাচ্চা ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা যখন এই খবর শুনলাম, তখন প্রথমে জায়েদ বলল, চল আজ ফকির বেটাকে টেস্ট করি। আমরা খেলা ছেড়ে ফকির বাবার খোঁজ করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি ওই ফকির আমারই ফুপুর বাড়ির দরজায় দাঁড়িয়ে ওই বাড়ি সম্পর্কে সব কিছু বলে দিচ্ছে। এমনকি ছেলেরা গ্র্যাজুয়েট পাশ করার পরও কেন চাকরি পাচ্ছে না, আর বাড়ির মধ্যে কাঠমল্লিকা ফুল গাছে রাতে কারা আসে, আর বাড়িতে কি খারাপ কুনজর পড়েছে, সব কিছুই বলে দিচ্ছে। ওরা মানে আমার ফুপুরা কিছু পয়সা দিতে চাইলে উনি নিলেন না, কেবল বললেন, আমাকে কিছু খেতে দে মা। ফকির ওই বাড়িতে মুড়ি মিষ্টি দিয়ে জল খাবার পর বাইরে এলেন। আমরা ফকির বাবার পেছন নিলাম। তারপর বেশ বিনয়ের সাথে বললাম, ফকির বাবা, আপনি তো সব কিছুই সত্যি সত্যি বলে দিচ্ছেন, তো আমাদের এই 3 জনের হাত দেখে ভাগ্য বিচার করে কিছু বলেন। ফকির বাবা আমাদেরকে আমলই দিলেন না, বরং উল্টে বললেন, আমি হাত দেখি না আর ভাগ্যও বিচার করি না। মনে মনে আমাদের খুব রাগ হলো, কিন্তু কিছু না বলে ওনার পিছু করতে লাগলাম। অনেক অনুনয়ের পর উনি রাজি হলেন। আমরা 3 জন ওনাকে নিয়ে জায়েদদের বাঁশ বাগানে গিয়ে বসলাম। জায়েদ প্রথমে ওর ডান হাতটা ফকির বাবার সামনে মেলে ধরল। উনি অনেকক্ষণ হাতখানা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখেন, এমনকি হাতের তালু টিপে টিপে দেখে। দেখার পর বললেন, না, কিছুই পেলাম না। এবার আমরা বললাম, কিছু তো বলেন। উনি বললেন, কি বলবো, আমরা তখন ওই বয়সে কি আর জানতে চাইব। আমি বললাম, পড়াশোনা শেষ করার পর চাকরি পাবো কিনা, বিদেশ যাত্রা হবে কিনা, কেমন মেয়ের সঙ্গে বিয়ে হবে, কেউ কি আমাকে ভালোবাসবে কিনা। ফকির বাবা কিছুটা ওপরের দিকে তাকিয়ে থেকে বললেন, এর হাতে কোনো ভাগ্য রেখাই নেই, কোনো রেখাই খুঁজে পাচ্ছি না। এই কথা শোনা মাত্রই জায়েদ এক হ্যাচকা টানে হাতখানা ছাড়িয়ে ফকির বাবার বুকে এক ঘুষি বসালো। আর দেখি ফকির বাবার নাক মুখ দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। কিন্তু ফকির বাবা নির্বাক, কোনো উত্তরই কিছু বললেন না, শুধু নিজের পাকড়ি দিয়ে নাকের রক্ত মুছতে লাগলো। আমরা তাড়াতাড়ি করে ওনাকে নিয়ে পাশের পুকুর ঘাটে সব রক্ত ধুয়ে হাত মুখ সাফ করে দিলাম, আর জায়েদকে জায়েদচে তাই গালি দিতে লাগলাম। এমনকি আমি মারতেও গেলাম। ফকির আমাকে আটকালো। জায়েদ শুধু বলল, ও ফকির নয়, বেটা ভণ্ড। বলে কিনা আমার ভাগ্য রেখাই নেই, রেখা নেই তো আমি খাচ্ছি কি করে, পড়ছি কি করে। এই সব শুনে ফকির বাবা বললেন, শোন, তবে সবার এই বয়সে ভাগ্যরেখা হাতে ফোটে না, তবে জেনে রাখ, তোর আয়ুরেখা খুবই কম। তুই হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মরবি, মানে তোর অপমৃত্যু হবে। তুই নিজের মৃত্যুকে নিজের চোখে দেখতে পাবি, আর তোর মৃত্যুর কারণ তুই নিজেই হবি। এই বলে উনি ওখান থেকে চলে গেলেন। দিন চলে যায়, সময় গড়িয়ে বছর পার হয়। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে
মুম্বাইতে আছি। তখন মোবাইলের ব্যবহার চালু হয়নি। মাসে মাসে বাড়িতে চিঠি লিখতাম, আর পোস্ট অফিসের মাধ্যমে বা টেলিফোনে কখনো কখনো বাড়ির লোকেদের সাথে কথাবার্তা হতো। হ্যাঁ, বলে রাখি, জায়েদ গ্রাম সম্পর্কে আমার ভাগ্নে, কিন্তু আমরা দুই বন্ধু ছিলাম। ওর কথাবার্তা একটু আলাদা টাইপের ছিল। ও প্রায় বলতো, মামু আমাকে বোম্বে নিয়ে চলো, ওখানে আমি পয়সা কামাবো। যাই হোক, জায়েদের বিয়ে হয় প্রেম করে, ওখানকারই গ্রামের মেয়ের সাথে। দুটো ছেলে হয়, কিন্তু তারপর ওর সন্দেহের কারণে স্ত্রীকে ছেড়ে আবার একটা বিয়ে করে। ও হাওড়ায় কোনো একটা ক্যাটারারের কাজ করত। শুনেছি বেশ ভালোই ইনকাম করত। একদিন হাওড়া থেকে বাড়ি আসার সময় ফকির বাবার বলা সেই বচনটা সত্যি হয়। জায়েদের ট্রেন দেরি করায় কাটোয়ায় আটকে যায় এবং লাস্ট বাসে বাড়ি আসার সময় বাসের ছাদের উপরে উঠে বসে। ওর সঙ্গে থাকা কয়েকজন লোক ওকে বারণ করলেও ও জোর করে বাসের ছাদে উঠে বসে। অন্য লোকগুলি বাসের ভেতরেই ছিল। বাস সালার থেকে ভরতপুর আসার সময় রাতের বেলা না দেখতে পাওয়ায় গাছের নিচু ডাল জায়েদের মাথায় প্রচণ্ড আঘাত করে। জায়েদ এবং জায়েদের আশেপাশে বসা কয়েকজন লোক প্রথমে কিছু বুঝতে না পারলেও রক্ত ফোঁটা গড়াতে দেখে জানতে পারে জায়েদের মাথার খুলি পুরো উপড়ে গেছে, আর জায়েদ নিজের মাথায় হাত দিয়ে খুলি বসিয়ে পাশের লোকটার উপরে কোলে ঢলে পড়েছে। সবার চিৎকারে বাস থামিয়ে পাশের হসপিটালে ওকে নিয়ে গেলে ডাক্তাররা পরীক্ষা করে ওকে মৃত ঘোষণা করে। ওর মৃত্যুর পরদিন আমি ওকে স্বপ্নে দেখতে পাই। ও বলছে, মামু ওই ফকির বাবাকে মারা উচিত হয়নি, সত্যি আমার ভাগ্যরেখা ছিল না, আয়ুরেখা উনি দেখেছিলেন, এই বলে হাসতে থাকে। আমি ঘুমের মধ্যে আনচান করতে করতে জেগে উঠি এবং পরদিন অয়ন পোস্ট অফিস থেকে টেলিফোন করে আমাকে, সব ঘটনা বলে। তো দাদা, এটাই ছিল ঘটনা। আমরা জানা অজানা অবস্থায় অনেক গুনাহ অন্যায় করি। ফকির বাবা দেবতা সাধু প্রকৃতির, এরা ঈশ্বর কিংবা আল্লাহর উপাসক। আশা করি আমার ঘটনাটা তুমি সাজিয়ে গুছিয়ে তোমার সুমধুর কণ্ঠে আমাদের সবাইকে শোনাবে। শেষ করলাম, আবুল হোসেন। নমস্কার দাদা, আমার নাম কাকুলি। আজ আমি তোমার সাথে একটা মর্মান্তিক ঘটনা শেয়ার করছি। কয়েকদিন আগে আমার বড় পিসির ছেলে মারা গেছে। বাবারা 3 ভাই বোন, বাবা বড়, তারপর 2 পিসি। বড় পিসি মশাই কাজের সূত্রে চেন্নাইয়ে থাকত এবং বছরে 2-3 বার বাড়িতে আসতো। পুজোর ছুটির সময় সবাই মিলে আসতো আমাদের বাড়িতে। খুব আনন্দে মজায় কাটত সেই দিনগুলো। পিসির 2 ছেলে ছিল। বড়দা 3 মাস হলো মারা গেছে, আর পিসিমশাই বাড়ির বাইরে থাকায় পিসি 2 ছেলেকে সামলাতে পারত না। তাই বড়দা আমাদের বাড়িতে ছোটবেলা থেকে মানুষ হয়েছে। মাধ্যমিক পরীক্ষা দিয়ে তারপর ও বাড়ি চলে যায়। আমরা একসাথেই বড় হয়েছি। ওর বিয়ে হয়েছে 4 বছর। শুধু গত বছর দাদার মেয়ের শরীর খারাপ ছিল, তাই জন্য পুজোর সময় আমাদের বাড়িতে আসেনি। আমার দাদা বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। রাতে কোনো এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ খেয়ে আসছিল, তখন বাসের সঙ্গে বাইকের ধাক্কা লাগে এবং সেখানেই সব শেষ হয়ে যায়। আমাদের বাড়ির ডাইনিংয়ে কম পাওয়ারের এলইডি একটা বাল্ব জ্বলত, কারণ রাতের বেলা যদি কেউ ওঠে সেই কারণে। এটা আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি, কিন্তু কিছুদিন ধরে রাত 1টা বা কোন দিন রাত 2টোর সময় থেকেই লাইটটা দপদপ করত। খুব ভয় লাগতো তখন। আমরা যখনই শোবার ঘরে ঢুকি, সেই রাত্রির 12টা হোক বা 1টা, তখনই শুধুমাত্র ডাইনিংয়ের লাইটটা জ্বালিয়ে রাখতাম। গভীর রাত থেকে বাল্বটা জ্বলতো আর নিভত। একবারে ভুতুড়ে পরিবেশ। যেদিন দাদার 3 দিনের কাজ হয় সেই দিনের কথা বলছি। ঘরের দরজা বন্ধ, এসি চালানো,
আমি অনেক দেরি করে ঘুমাই। সেদিন ঘুমিয়ে পড়েছিলাম হয়তো। ঠিক রাত 2:30 হবে। ঘরের মধ্যে একটা আলো জ্বলছে আর নিভছে অনবরত, ঠিক ডাইনিংয়ের বাল্বটার মতো। আমি তখন জেগে চোখ খুলে দেখছি আর ভাবছি, রাতে কি আমি দরজা বন্ধ করিনি? ওই ডাইনিং লাইটের আলোটা বাইরে থেকে ঘরের মধ্যে কি করে আসলো? আমি আবার চোখ বন্ধ করে খুললাম, নিজের গায়ে চিমটি কাটলাম। আমি অবাক চোখে হাঁ করে তাকিয়ে দেখলাম ওই আলোটা জ্বলছে আর নিভছে। 4-5 মিনিট আলোটা ছিল, হঠাৎ করে উধাও হয়ে গেল। একটা ঘোরের মধ্যে ছিলাম। তার কিছুক্ষণ পর ভাবছি, এসি চলছে, দরজা বন্ধ, তাহলে ওই আলোটা কি করে ঘরের মধ্যে ঢুকলো? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। সকালে মাকে সব বললাম। মা বিশ্বাসই করতে চায় না, কিন্তু আমি সত্যি জানি যে সেই দিন রাতে আমার রুমে কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। ঘটনাটা একটু ছোট, আশা করছি তোমার পছন্দ হবে। যদি ভালো লাগে ঘটনাটা পড়ে শুনিও। শেষের দুটো ঘটনাও কিন্তু বেশ মর্মান্তিক ঘটনা ছিল, কিন্তু ভয়ের ঘটনা। ঘটনা দুটো তোমাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে ফেলো। আর কোন ঘটনাটা তোমাদের বেশি ভালো লাগলো, প্রথম ঘটনাটা, দ্বিতীয় ঘটনাটা, না শেষের ঘটনাটা, সেটাও তোমরা চাইলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো। আশা করি তোমাদের ভালো লেগেছে ও ভয় লেগেছে। আর তোমাদের কাছে একটা অনুরোধ, ঘটনাগুলোকে আরও বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে, যাতে তারাও আমাদের পরিবারের সদস্য হয়ে যায়। আর মনে রাখতে হবে, প্রেতচক্র কোনো কাল্পনিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র তোমাদের এন্টারটেইন করা। তাই আশা করব তোমরা ঘটনাগুলোকে খোলা মনেই শুনবে। আর তোমাদের কাছেও যদি এইরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে, সেটা হতে পারে তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মুখ থেকে শোনা ঘটনা, সেটাও তোমরা খুব সহজে লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো। কিভাবে পাঠাবে আরেকবার মনে করিয়ে দিই, pretchakro23@gmail.com মেল করতে হবে, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। আশা করছি আজকে 3টি ঘটনাই তোমাদের বেশ ভালো লেগেছে। আজকের এপিসোড এইখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে আরও কিছু নতুন ভয়ের ঘটনার সাথে, বৃহস্পতিবার ঠিক সন্ধে 6:30টায়। অবশেষে যে কথাটা আমি সবসময় বলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।